আমার নাম জুই। আমার বয়স 23 বছর। আমি আমার 4 ভাই বোনদের মধ্যে 3 নম্বরে ছিলাম। আমার বাবা কখনোই আমাদের ভাই বোনদের মধ্যে পার্থক্য করেনি। তারা তাদের 4 সন্তানকে একই রকম ভালোবাসা দিয়েছিলেন। কিন্তু কখনো কখনো এরকম হয় যে আমাদের কাছে আমাদের বাবা মায়ের ভালোবাসা কম পড়ে যায়, আর কোনো তৃতীয় ব্যক্তির ভালোবাসা আমাদের কাছে বাবা মায়ের ভালোবাসা থেকে বেশি মনে হয়। আমার সাথে এরকমই হয়েছিল। আমি জানতাম যে আজকে আমি যে কাজ করতে যাচ্ছি সেটা আমার জীবন বদলে দেবে, কিন্তু আমি নিরুপায়। হৃদয় আমার ঘোড়ার মতো দৌড়াচ্ছিল। আমি বিছানায় আমার ঘুমন্ত বোনকে দেখলাম যে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে। আমি উপরের দিকে তাকালাম আর ভগবানের কাছে প্রার্থনা করলাম, হে ভগবান, আমার রক্ষা করো। এই কথা বলার সময় আমার চোখে জল চলে এসেছিল। তারপরে আমি আমার জিনিসপত্রের ব্যাগ ধরে খুব ধীর পায়ে নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। পুরো বাড়িতে নিস্তব্ধতা। আমার হৃদয় কাঁপছিল। আমি এক নজর আমার বাবা মায়ের ঘরের দরজার দিকে দেখলাম। সবাই গভীর ঘুমে ঘুমিয়েছিল। এটাই একদম সঠিক সময়, কিন্তু না জানি কেন আমার এরকম অনুভব হয়েছিল যে আমি যা করতে যাচ্ছি সেটা খুব খারাপ। যদি আজকে আমি এই বাড়ির চৌকাঠ পার করি তাহলে আর কখনোই আমার জন্য এই বাড়ির দরজা খুলবে না। আমার বিবেক আমাকে এটা করা উচিত না বলছিল, কিন্তু আমার হৃদয় বলছিল আমি যদি এই চৌকাঠ পার করি তাহলে আমার ভালোবাসা চিরজীবনের জন্য আমার হয়ে যাবে। ভালোবাসার সামনে সমস্ত সম্পর্ক হেরে যায়, সেটা বাবা মায়ের হোক বা ভাই বোনের। প্রায় 1 মাস পরে আমার বিয়ে হওয়ার কথা ছিল, আর আজকে যদি আমি এই বাড়ি থেকে পালিয়ে যাই তাহলে আমার বাবা মায়ের খুব বদনাম হবে। লোকজন তাদেরকে কথা শোনাবে, কিন্তু আজকে আমি তাদের কথা ভেবে নিজের খুশি নষ্ট করতে পারবো না। এটাই চিন্তা করে আমি দরজার কাছে এসে খুব সাবধানে দরজা খুললাম। এরপরে পিছনে ফিরে দেখলাম সমস্ত ঘরের দরজা এখনো বন্ধ। আমি গভীর নিঃশ্বাস নিয়ে খুব ধীরে ধীরে নিজের জিনিসপত্র বাইরে রাখলাম। তারপর আবার একবার ফিরে দেখলাম আমার পুরো শৈশব কৈশোর আমার চোখের সামনে কোনো সিনেমার মতো চলতে লাগলো। এই সময়টা আমি খুব ভাবুক হয়ে উঠেছিলাম, কিন্তু আমি নিরুপায়। আমি ভগবানের নাম নিয়ে প্রথম পায়ে বাড়ি থেকে বাইরে বের করলাম। এরপরে খুব সাবধানে দরজা বন্ধ করলাম আর বাড়ির দিকে তাকিয়ে বললাম, বাবা মা, আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাদের কাছে ভালো মেয়ে হওয়ার জন্য নিজের ভালোবাসা ছাড়তে পারবো না। এটা বলেই আমি নিচে নেমে রাস্তায় এলাম। সামনেই টুকাই গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি খুব খুশি হয়ে তার দিকে দেখলাম। ওর সঙ্গে আমার ভবিষ্যৎ জীবন খুব সুন্দর কাটবে। টুকাই আমাকে সেই সব দিতে পারবে যেটা আমার বাবা মা আমাকে 23 বছরও দিতে পারেনি। টুকাই আমাকে প্রায় সমস্ত দুনিয়ার খুশি শুধু 6 মাসেই দিয়েছে। ও আমাকে সেই সমস্ত জিনিসের সাথে পরিচয় করিয়েছে যার ব্যাপারে আমি কিছুই জানতাম না। হ্যাঁ, আমার কষ্ট হয়েছিল। আমি 23 বছর নিজের বাবা মায়ের সাথে কাটিয়েছি, তারপরও ছেড়ে যাওয়া সহজ ছিল না। কিন্তু আমাকে নিজের ভালোবাসার জন্য যেতেই হবে। যখন আমি ওর গাড়ির কাছে এলাম তখন ও তাড়াতাড়ি গাড়ির বাইরে এসে আমার জিনিসপত্র পিছনের সিটে রাখলো আর আমাকে তাড়াতাড়ি করে বসতে বলল। আমি তাড়াতাড়ি করে ওর পাশের সিটে বসে পড়লাম আর ও খুব জোরে গাড়ি চালিয়ে দিল। আমার হৃদয় হালকা হালকা ধুকধুক করছিল। আমি টুকাইয়ের দিকে তাকিয়ে ঘাবড়ানো আওয়াজে বললাম, আমার খুব ভয় করছে। আমার মনে হচ্ছে যে সকালবেলা বাবা পুলিশে অভিযোগ করবে, তখন কি হবে? আমার কথা শুনে ও হেসে উঠল আর আমার দিকে তাকিয়ে বলল, জান, চিন্তা করছো কেন? তোমার টুকাই আছে তো, সব কিছু ঠিক করে দেবে। ওর হাসি না জানি কেন আমার একটা খারাপ অনুভব হচ্ছিল। আমি ওর দিকে তাকিয়ে আবার একবার বললাম, একটা কথা বলবো? ও মাথা নাড়িয়ে অনুমতি দিলে আমি ওর দিকে তাকিয়ে বললাম, এখন আমরা কোথায় যাব? কোনো হোটেলে না অন্য কোথাও? আমার কথা শুনে ও অবাক হলো আর অদ্ভুত স্বরে আমাকে বলল, হোটেলে যাওয়ার মতো চেহারা আছে তোমার? ওর এই কথা শুনে অপমানে আমার মুখ লাল হয়ে গেল। আমি ওর দিকে আশ্চর্য চোখে তাকিয়ে রইলাম যে ও কী ধরনের কথা বলছে আমাকে। যখন ও নিজের বলা শব্দের অনুভব হলো তখন ও আমার দিকে তাকিয়ে বলল, আরে পাগল, আমার কথার মানে ওটা ছিল না। ও আরও বলল, সুইট হার্ট, এত উদাস হচ্ছ কেন? তুমি হোটেলে নিয়ে যাওয়ার মতো মেয়ে নাকি? তুমি তো আমার বউ হবে। ওর কথা শুনে আমার চোখে জল চলে এলো। এক মুহূর্তের জন্য তো আমার হৃদয় ভারাক্রান্ত হয়ে গেছিল, কিন্তু এখন ওর কথা শুনে আমি সন্তুষ্ট হলাম। আমি গভীর নিঃশ্বাস নিলাম আর টুকাইয়ের দিকে তাকিয়ে বললাম, একটা কথা মনে রেখো,
আজকে আমি তোমার কথা ভেবে আমার সমস্ত সম্পর্ক ছেড়ে এসেছি। আমাকে কখনো কষ্ট দিও না। আমার কথা শুনে ও হেসে আমার দিকে তাকালো আর আমার হাত ধরে নিজের ঠোঁটে লাগিয়ে বলল, জীবন চলে যাবে, কিন্তু তোমার স্বাদ আমি মরার আগে মুহূর্ত অবধি ছাড়বো না। এটা নিয়ে তুমি নিশ্চিন্তে থাকো। ওই কথাগুলো তো বলছিল, কিন্তু ওর চোখে আমি প্রেমের ঝলক দেখতে পাচ্ছিলাম না। হয়তো আমি নিজের পরিবারকে ছেড়ে এসেছিলাম, এই কারণে আমি কিছুটা অসুরক্ষিত ছিলাম, তাই হয়তো আমি বুঝতে পারছিলাম না। তাই আমি চুপচাপ জানলা দিয়ে বাইরে দেখতে লাগলাম। আমার চোখে বারবার জল চলে আসছিল, হৃদয়ে কেমন অদ্ভুত অনুভব হচ্ছিল। একটা লম্বা রাস্তা পার হওয়ার পরে গাড়ি একটা বাড়ির পিছনের দিকে থামলো, আর আমি চোখ উঠিয়ে দেখলাম এটা টুকাইয়ের বাড়ি। আমি গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে একটু নতুন পরীক্ষার জন্য তৈরি করে নিলাম। না জানি ওর বাড়ির লোকেরা কেমন হবে। টুকাই গাড়ি থেকে বাইরে বের হলো আর আমাকেও গাড়ি থেকে বাইরে বেরোতে বলল। এরপরে ও গভীর নিঃশ্বাস নিয়ে আমার হাত ধরে বাড়ির মধ্যে প্রবেশ করলো। রাত প্রায় 3টে বাজতে চলেছে। আমাদের বাড়ির মতো ওদের বাড়িতেও নিস্তব্ধতা বিরাজ করছিল, কিন্তু আমি জানতাম না আজকের এই নিস্তব্ধতা আমার জীবনকেও নিস্তব্ধ করে দেবে। ও আমাকে সোজা নিজের ঘরে নিয়ে গেল। আমি টুকাইয়ের দিকে তাকিয়ে বললাম, আজকে আমরা কিছুই করব না, তুমি বিছানায় শুয়ে পড়ো আর আমি সোফায় ঘুমিয়ে যাচ্ছি। কালকে আমাদের বিয়ে হবে আর তারপরে। আমি আর কিছু বলতাম তার আগেই ও আমার কোমর জড়িয়ে ধরলো আর আমার দিকে তাকিয়ে নেশা জড়ানো গলায় বলল, সুইটহার্ট, কাল অবধি কে অপেক্ষা করবে? আজকে রাতে সব কিছু করতে দাও। এমনিতেও তো কালকে তুমি আমার বউ হয়ে যাবে। এটা বলেই ও আমার ঠোঁটের দিকে নিজের ঠোঁট নিয়ে আসতে লাগলো, কিন্তু আমি ওর ঠোঁটের উপরে হাত রেখে মাথা নাড়িয়ে বললাম, না গো, একটু বোঝার চেষ্টা করো। আমি এখন তোমার সাথে কিছুই করতে পারবো না। আমি আরও কিছু বলতাম, তার আগে ও আমাকে 2 হাত দিয়ে কাবু করে নিল আর নিজের মুখ আমার মুখের কাছে এনে বলল, কি হয়েছে জান? আমি তো কালকে তোমার কাছে আসব, তাহলে আজকে কেন নয়? আমার নিজের মন মেজাজ ভালো ছিল না, তারপরও আমি ওর সাথে খারাপ ব্যবহার করতে চাইতাম না, কিন্তু ও আমাকে খারাপ ব্যবহার করতে বাধ্য করছিল। ও যখন আমার কাছে আসতে লাগলো তখন আমি হঠাৎ করে ওর হাত ঝটকে দিয়ে ওর দিকে তাকিয়ে বললাম, ব্যাস, অনেক হয়েছে। আমি মানা করছি তো, কালকে যখন আমরা স্বামী স্ত্রী হয়ে যাব তখন তুমি যা করতে চাও করতে পারো, আমি কিছুই বলবো না। কিন্তু এখন কিছুই হবে না। এমনিতেই আমার অবস্থা খারাপ। একে তো আমি মা বাবাকে ছেড়ে এসেছি, আর দ্বিতীয়ত ওর এত তাড়াহুড়ো আমার আত্মা শুকিয়ে দিয়েছিল। আমার গলার স্বর অনুভব করে টুকাই আমার থেকে দূরে সরে গেল আর আমার দিকে তাকিয়ে বলল, এই অসভ্যতা আমি কখনোই ভুলবো না। আজকে তুমি আমার হৃদয় ভেঙে দিয়েছো। একটা সময় আসবে যখন তুমি। ও কিছু বলতে চাইছিল, কিন্তু হঠাৎ করে চুপ হয়ে গেল। আমি ওর দিকে তাকিয়ে বললাম, বলো, কি বলতে চাইছিলে তুমি? আমি বুঝতে পারছি না তুমি এটা কী ধরনের ব্যবহার করছো। গাড়ির মধ্যেও তুমি আমার সঙ্গে এই ধরনের কথা বলছিলে, আর এখনও? আমি আর কিছু বলতাম তার আগে ও আমার কাছে এসে আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, দেখো, ঝগড়া করো না, শুধু শুধু সম্পর্ক খারাপ হয়ে যাবে। ঘুম আসছে তো তোমার, যাও শুয়ে পড়ো। সকালবেলা তোমাকে মায়ের সঙ্গে দেখা করাবো, আর তারপরে দুজনে বিয়ে করে নেব। এরপর তোমার আমার কাছে আসতে আর কোনো আপত্তি থাকবে না, তাই না? আমি মাথা নাড়িয়ে দিলাম আর চুপচাপ সোফাতে গিয়ে বসে পড়লাম। আমার চোখের সামনে বারবার আমার বাবা মায়ের চেহারা ঘুরছিল। আমার বাবা মা বিশ্বাস করতো যে আমি খুবই ভালো, কখনো নিজের বাবা মাকে ধোঁকা দেব না, আর না তো তাদের মাথা কখনো নিচু হতে দেব। কিন্তু যে কাজ আমি করেছি তাতে আমি জানতাম যে আমার বাবা মা ভেঙে পড়বে। 1 মাস পরে আমার বিয়ে, আর এই কারণে আমি এই কাজ করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু এখন আমার বাবা মায়ের কথা খুব মনে পড়ছিল। ভগবান না করুক আমার এই ভুলের জন্য তাদের সাথে কিছু যেন না হয়, এই সব ভেবে আমি খুব টেনশনে ছিলাম। কিছু সময় পরে টুকাই বাথরুম থেকে বাইরে এলো আর আমার দিকে না তাকিয়ে বিছানার মধ্যে শুয়ে পড়ল। ওর সাথে আমার এরকম খারাপ ব্যবহার করা উচিত হয়নি। এক মুহূর্তের জন্য এটা আমার মনে হলো, আর আমি ওর কাছে ক্ষমা চাইতে যাওয়ার জন্য নিজের জায়গায় দাঁড়িয়ে গেলাম, কিন্তু আবার আমি সঙ্গে সঙ্গে নিজের মাথা নাড়ালাম। এখনই ক্ষমা চাওয়ার মানে হলো ওর সাথে বিয়ে না করে বাসরাত কাটানো। এই কথাটা ভেবে আমি সোফায় শুয়ে পড়লাম, কিন্তু হৃদয় অদ্ভুত অবস্থার মধ্যে ছিল, তাই আমার ঘুম আসছিল না। বারবার চোখে জল আসছিল, বাবা মায়ের চেহারা চোখের সামনে ঘুরছিল। এভাবে সময় কেটে যাচ্ছিল, আর না জানি আমি কখন ঘুমিয়ে গেলাম। সকালের সূর্য অনেকক্ষণ আগে উঠে গেছিল, কিন্তু আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। হঠাৎ টুকাইয়ের ডাকে চোখ খুলে দেখলাম
সামনেই টুকাই দাঁড়িয়ে। আমাকে উঠতে দেখে ও তাড়াতাড়ি করে বলল, তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচে মায়ের সঙ্গে দেখা করে আমরা দুজন কোর্ট ম্যারেজ করতে যাব। কোথাও তোমার বাবা পুলিশ নিয়ে আমাদের বাড়িতে এসে না যায়। ওর কথা শুনে আমি হ্যাঁতে মাথা নাড়িয়ে দিলাম। কিন্তু ও আরও বলছিল যে তুমি যদি আমার বউ হয়ে যাও তাহলে আমি তাদের সঙ্গে আরও ভালোভাবে মোকাবেলা করতে পারবো, না হলে সমস্যা হয়ে যাবে। ও তাড়াহুড়োতে আমি ঘাবড়ে তাড়াতাড়ি উঠে বাথরুমের দিকে এগিয়ে গেলাম। আমি জানতাম যে অপেক্ষা করা ওর পছন্দ না, এই কারণে যত তাড়াতাড়ি সম্ভব আমি রেডি হলাম আর তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে এলাম। বাইরে এসে দেখে ও আমার অপেক্ষায় এদিক ওদিক হাঁটাচলা করছে। আমাকে দেখে ও রেগে বলতে লাগলো, আমি কি বলেছি তুমি বুঝতে পারছো না? তাড়াতাড়ি করে বিয়ে করতে হবে, কিন্তু তুমি বাথরুমে এত সময় লাগাচ্ছ। আমি ওর সামনে দাঁড়িয়ে যাওয়ার জন্য ইশারা করলাম আর ও তাড়াতাড়ি আমার হাত ধরে নিচের দিকে এগিয়ে গেল। ওর বদলানো রূপ আমাকে ভয় পাইয়ে দিচ্ছিল। তাই আমি একবার ভাবলাম বাড়ি ফিরে যাই, কিন্তু আবার ভাবলাম আমি নিজেই তো বাড়ি ছেড়ে এখানে এসেছি। আমার মা খুব শক্ত টাইপের মেয়ে, তিনি কখনোই আমাকে এই ভুলের জন্য ক্ষমা করবেন না। এরপর আমরা নিচে এসে দেখলাম ওর পুরো পরিবার বসে আছে। আমাকে দেখে সবাই চমকে উঠল। এদিকে টুকাই নিজের বরদার কাছে এসে তাড়াতাড়ি করে বলল, সমস্ত ব্যবস্থা হয়ে গেছে তো? ও দাদা আমাকে দেখতে দেখতে নিজের জায়গা থেকে দাঁড়িয়ে বলল, কমসে কম তো পছন্দ ভালো করতি, কি পছন্দ করেছিস? এটা বলতে বলতে সে বাইরের দিকে চলে গেল। একথা শুনে আমি অপমানে অনুভবে লাল হয়ে গেলাম। এই লোকগুলো কেমন আমি বুঝতে পারছিলাম না। ও একবার আমার দিকে ভালোভাবে তাকালো আর তারপর আমার হাত ধরে তাড়াতাড়ি করে বাইরের দিকে এগিয়ে গেল। আমি তোর মায়ের সঙ্গে দেখাও করতে চাইতাম, ওর পরিবারের সাথে দেখা করতে চাইতাম, কিন্তু ও আমাকে এরকম কোনো সুযোগ দিল না। আমি বসার সাথে সাথে গাড়ি জোরে চালিয়ে কোর্টের দিকে এগিয়ে গেল। ভয়ের চোটে আমার হৃৎপিণ্ড বেরিয়ে এসেছিল। আমি চিৎকার করে বললাম, টুকাই গাড়ি একটু ধীরে চালাও, কি হয়ে গেছে তোমার? আমরা কোর্টে যাচ্ছি, কবরস্থানে তো নয়। ও আমার দিকে তাকিয়ে বলল, তোমার বাবা পুলিশে কমপ্লেন করেছে। যদি সে পুলিশ নিয়ে আমার বাড়ি অবধি পৌঁছে যায় তাহলে মনে রাখো তোমার পা আমি ভেঙে দেব। আমার পুরো শরীর কেঁপে উঠল। আমি জানতাম যে আমার বাবা কিছু না কিছু অবশ্যই করবে, সে চুপচাপ ঘরে বসে থাকবে না। ও আমাকে সোজা কোর্টে নিয়ে গেল। সেখানে সব ব্যবস্থা হয়েই ছিল। আমরা পৌঁছানোর সাথে সাথে আমাদের একে অপরের অনুমতিতে বিয়ে হয়ে গেল। কোর্ট ম্যারেজ হওয়ার পরে যখন আমরা কোর্টের বাইরে বেরোলাম তখন সামনে আমার বাবা মা ভাই বোন সবাই দাঁড়িয়েছিল। তারা আমাকে জল ভরা চোখে দেখছিল। সে সময় আমার গলায় বরমালা ছিল আর আমার হৃদয় ধুকধুক করছিল, কপালে ঘাম এসে গেছিল। আমি ঘাবড়ে গিয়ে টুকায়ের শার্ট ধরে নিলাম। ও রেগে আমাকে ছিটকে দিত, তার আগে ওর নজর সামনের দিকে বলল। আমি ওর পিছনে লুকিয়ে গেছিলাম। ও আমাকে টেনে সামনে এনে বলল, কারো হিম্মত নেই যে আমার বউয়ের দিকে চোখ উঠিয়ে দেখে। যদি কেউ জোর জবরদস্তি করার চেষ্টা করে তাহলে আমি তাকে বুঝিয়ে দেব যে টুকাই কি জিনিস। এরই মধ্যে বাবা 2 পা এগিয়ে এলো আর টুকাইয়ের দিকে তাকিয়ে বলল, আমরা কেউ কখনো এর ব্যাপারে কথা বলবো না। যে মেয়ে নিজের বাবা মায়ের সম্মানে খেয়াল নেই তার সাথে সম্বন্ধ রেখে কোনো লাভ নেই। এখানে আমি শুধু আর শুধুমাত্র তোমার বউকে এটা বলার জন্য এসেছি যে আমাদের সাথে তোমার বউয়ের আর কোনো সম্পর্ক নেই। জুই আজ থেকে আমাদের জন্য মরে গেছে। এটা বলে বাবা হাঁটতে লাগলো। যদিও আমি তার কাছে যেতে চাইতাম, তাকে বোঝাতে চাইতাম যে আমি টুকাইকে ভালোবাসি, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু টুকাই আমার হাত ধরে নিল আর বলল, চলো অনেক হয়েছে কান্নাকাটি। এটুকু বলে ও আমার হাত ধরে জোর করে আমাকে টেনে গাড়িতে বসিয়ে দিল। না বাবা মা ভাই বোন কেউ আমাকে ঘুরেও দেখেনি। আমি ওর সামনে অনুনয় বিনয় করতে থাকলাম যে আমাকে অন্তত একবার যেতে দাও, অন্তত একবার বাবা মায়ের সাথে কথা বলতে দাও। কিন্তু সেটা টুকাই হতেই পারে না যে আমার কথা শুনতো। ও আমাকে নিয়ে নিজের বাড়িতে এলো। আমার অবস্থা খুব খারাপ। নিজের বাবার কথা শুনে আমি খুব দুঃখ পেয়েছিলাম আর কেঁদেই যাচ্ছিলাম। যদিও ওর এদিকে কোনো ধ্যানই ছিল না। ও তো ব্যাস একটাই কথা বোঝাচ্ছিল যে বাড়ি গিয়ে সমস্ত বড়দের পাঁচ হবে, সবাইকে সম্মান করবে, বাড়ির সমস্ত কাজ তোমাকে করতে হবে, আর মায়ের আদেশ যদি তুমি অমান্য করো তাহলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না। এই কথাটা ভালোভাবে নিজের মাথায় ঢুকিয়ে নাও। সে সময় আমার হুঁশেই ছিলাম না। তাহলে আমি আর ওর কথায় কী জবাব দিতাম? আমার দুনিয়া শেষ হয়ে গেছে। আমার বাবা যে আমার জন্য নিজের জীবন দিয়ে দেওয়ার জন্য তৈরি থাকতো, সে আমার মুখের উপরে বলে গেছিল
যে আমি তাদের কাছে সারা জীবনের জন্য মরে গেছি? একটা মেয়ের জন্য এই অনুভব তার আত্মাকে ফালা ফালা করে দেওয়ার মতো হয়। গাড়ি এক ঝটকাতে থেমে গেল। টুকাই আমার অবস্থার দিকে কোনো ধ্যান না দিয়েই আমার হাত ধরে আমাকে জোর করে টানতে টানতে গাড়ি থেকে বাইরে বের করলো। আমি খুব হতবাক হয়েছিলাম। ওর প্রতিটা বদলানোর রূপ দেখে আমার বিশ্বাস হচ্ছিল না যে এটা সেই লোক যে আমার জন্য জীবন দিতে রাজি ছিল। যদি আমার সামান্য একটু চোট লাগতো তাহলে ঘন্টার পর ঘন্টা আমার চিন্তায় অস্থির হয়ে থাকতো। যদি আমার চোখ থেকে এক ফোঁটা জল পড়তো তাহলে আমার চোখের জলের কারণ খোঁজার জন্য সব সময় আমার পিছনে পড়ে থাকতো। কিন্তু এখন সেই টুকাই কোথায় হারিয়ে গেছে? এ তো সেই লোক ছিল না যাকে আমি ভালোবেসেছিলাম। আমি অনেকক্ষণ ধরে কান্না করছিলাম আর ওর সমস্ত ব্যবহার সহ্য করছিলাম, কিন্তু আমার জন্য এইসব সহ্য করা খুব মুশকিল হয়ে গেছিল। ও আমাকে বাড়ির দরজার কাছে এনেই আমার দিকে তাকিয়ে বলল, ব্যাস অনেক হয়েছে, আমি আর এইসব কিছু সহ্য করব না। নিজের চোখের জল মুছে ফেলো আর বাড়ির লোকেদের সাথে ভালোভাবে দেখা করো। এরপর ও আমার হাত ধরে ভিতরের দিকে নিয়ে গেল। সামনে ওর মা, বাবা আর দিদি বসেছিল। আমি সবাইকে গিয়ে প্রণাম করলাম। তারা আমাকে ট্যারা চোখে দেখলো। ওর মা আমার দিকে তাকিয়ে বলল, খাবার বানাতে পারো? তার কথা বলার ধরন খুব অদ্ভুত ছিল, কিন্তু আমি হ্যাঁতে মাথা নাড়িয়ে দিলাম। তখন সে অদ্ভুত নজরে আমার মাথা থেকে পা অবধি দেখে বলল, তাহলে ঠিক আছে, যাও গিয়ে সকালে খাবার তৈরি করো। আমি অবাক হলাম। সবেমাত্র তো আমার বিয়ে হয়েছে, আর এই সব এত তাড়াতাড়ি? দিন কেটে যাচ্ছিল, আর এই লোকেদের বদমাশি দিন দিন বাড়তেই থাকলো। না আমার শাশুড়ি আমার সাথে কথা বলতো, না আমার ননদ, আর স্বামী তো যেন আমাকে চিনতই না। কয়েক মাস অবধি ও আমাকে দিয়ে নিজের তৃষ্ণা মিটিয়েছিল, আমাকে দিয়ে নিজের মতলব পূরণ করে আমাকে ছেড়ে দিত। গত 15 দিন থেকে আমি ওই লোকেদের মুখে একটাই কথা শুনতাম, যে এই মেয়েটা বাজা, এ এখনও অবধি আমাদের ছেলেকে খুশির খবর শোনাতে পারেনি। আমি অবাক ছিলাম যে সবেমাত্র আমাদের বিয়ে 3 মাস হয়েছে। একদিন আমার ননদ আমার মুখের উপরে কথা শোনাচ্ছিল যে বিয়ে এতদিন হয়ে গেছে, এখন অবধি আমাদের বাড়িতে তুমি খুশির খবর শোনাতে পারোনি। একটা মেয়ের জন্য এই কথাটা খুব অপমানজনক হয়। এখন আমি ক্লান্ত হয়ে গেছি, আর কতদিন অবধি আমি এই লোকেদের এই কটু কথা শুনতাম? তাই আমি রেগে গিয়ে বললাম, ব্যাস অনেক হয়েছে, আর আমি তোমাদের কথা সহ্য করব না। আমিও একটা মানুষ, এটা তোমাদের বুঝতে হবে। আমার বিয়ে কয়দিনই বা হয়েছে, এত তাড়াতাড়ি কোনো মেয়ে মা হয় না, কিছুদিন তো অপেক্ষা করো। আমার এটা বলার সাথে সাথে বাড়িতে হাঙ্গামা শুরু হয়ে গেল। আমার বরকে ডাকা হলো, আর ও আমাকে জানোয়ারের মতো মারতে শুরু করলো। আমি অবিশ্বাসের চোখে টুকাইকে দেখছিলাম। আজকে আমি বুঝতে পারলাম যে মা বাবা চোখের জল কখনোই বেকার যায় না। যদি তারা তোমার কারণে কাঁদে তাহলে তোমার পুরো জীবন শেষ হয়ে যাবে। আমার সাথেও এরকমই হয়েছিল। আমি একদমই নিঃসঙ্গ হয়ে গেছিলাম। আমার আগে পিছনে কেউই নেই। সময় কেটে যাচ্ছিল। আমার বিয়ে 6 মাস হয়ে গেল, কিন্তু আমি এখনও প্রেগনেন্ট হতে পারিনি। এখন আমি সবসময় এই জিনিসটারই চিন্তায় অস্থির থাকতাম। রাতভর টুকাইয়ের অসভ্যতার শিকার হতাম, আর সকালবেলা বাড়ির সমস্ত কাজ করতে থাকতাম। আমার জীবন এখন জঘন্য থেকে জঘন্য হয়ে গেছে। শেষ পর্যন্ত ও নিজের মায়ের কথা শুনে পুরো পরিবারের সামনে আমাকে ডিভোর্স দিয়ে আমাকে হাত ধরে বাড়ি থেকে বের করে দিল। সে বলল যে আমি একটা বাজা মহিলা, আর ও একটা বাজা মহিলার সাথে থাকতে পারবে না। আমি ওর পায়ে পড়ে অনেক অনুনয় বিনয় করেছিলাম যে আমি নিজের চিকিৎসা করাবো, যা করতে হয় করব, কিন্তু আমাকে ডিভোর্স দিও না। কিন্তু ও আমার একটা কথাও শুনলো না। আমি এখন রাস্তায় এদিক ওদিক ঘুরছিলাম। সেই রাতটা আমার জন্য খুবই ভয়ানক ছিল। আমি রাস্তায় একলা চলছিলাম, আর একটা মেয়ের জন্য এসব সহজ ছিল না। আমার মন করছিল যে আমি নিজের বাড়িতে চলে যাই, যদিও আমি জানতাম যে আমার বাড়ির লোকেরা আমাকে গ্রহণ করবে না, কিন্তু মনে একটা আশা ছিল যে যাই হয়ে যাক না কেন, রাতের এই সময় আমার বাবা মা আমাকে বাইরে থাকতে দেবে না। তাই আমি সাহস জোগাড় করে বাড়ির দিকে চলতে শুরু করলাম। কিন্তু আমি কি জানতাম জীবন আমার আরও কত বড় পরীক্ষা নিতে চলেছে। যখন আমি বাড়িতে পৌঁছলাম তখন এটা দেখে আমার গায়ের লোম দাঁড়িয়ে গেল যে বাড়ির দরজায় তালা লাগানো। বাবা মা কোথায় আমি কিছুই জানতাম না। আমার চোখ থেকে জল ঝরতে লাগলো। আমার মন চাইছিল যে আমি নিজেকে শেষ করে ফেলি। যখন আমি প্রতিবেশী আর কাকিমার কাছে বাবা মায়ের ব্যাপারে জিজ্ঞেস করলাম, তখন সে বলল তারা তোমার যাওয়ার পরের মাসেই এখান থেকে চলে গেছে। আমার হবু শ্বশুরবাড়ির লোকেরা খুব ঝামেলা করেছিল, কেননা বিয়ে ভেঙে যাওয়া কোনো সহজ ব্যাপার নয়।
আমাদের সাথে সাথে তাদেরও অনেক অসম্মান হয়েছিল। এই কারণে তারা অনেক ঝামেলা করেছিল। এসব শুনে আমি মাথায় হাত দিয়ে ঘরের সামনে বসে পড়লাম। এ কেমন বিপদ আমার মাথার উপরে এসে পড়েছে। 6 মাস আগে আমি এই বাড়ি ছেড়ে সেই ছেলেটার সাথে গিয়েছিলাম, আর আজকে সেই ছেলেটা আমার সাথ ছেড়ে দিয়েছে। না তো আমার বাবা মা আমার কাছে ছিল, আর না তো টুকাই। অনেকক্ষণ অবধি মাথা নিচু করে বসে থাকার পরে রাস্তার দিকে হাঁটতে শুরু করলাম। আমি ভেবে নিয়েছি যে কোনো গাড়ির সামনে নিজেকে শেষ করে দেব, কেননা আমার কাছে একমাত্র এই রাস্তাটাই খোলা আছে। আমি জানতাম যে যদি আমি বেঁচে থাকি তাহলে লোকেরা তাদের নোংরা নজর আর খারাপ উদ্দেশ্য নিয়ে আমাকে শেষ করে দেবে। আমি সবে একটা গাড়ির সামনে এসে নিজের চোখ বন্ধ করে নিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে সেই গাড়িটা ব্রেক চেপে দিয়েছিল। আমি চোখ থেকে যখন হাত সরালাম তখন দেখলাম সামনে একজন বয়স্ক মহিলা দাঁড়িয়ে, যে রাগী নজরে আমাকে দেখছিল। সেই মহিলাকে দেখে অনেক ধনী বলে মনে হয়েছিল। তার ড্রেসই তার অবস্থা বুঝিয়ে দিয়েছিল। আমি তার কাছে ক্ষমা চেয়ে সরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে আমার হাত ধরে নিল আর আমাকে নিজের গাড়িতে বসার জন্য বলল। এ কথা শুনে আমার বুক কাঁপতে লাগলো, কেননা আমি জানতাম যদি আমি তার সাথে যাই তাহলে সে আমাকে পুলিশের হাতে তুলে দেবে। কিন্তু আমি কি জানতাম যে আমার জীবন এখন বদলাতে চলেছে। ভগবান যদি কারো পরীক্ষা নেয় তাহলে তাকে সেই পরীক্ষা থেকে বের হওয়ার রাস্তা দেখিয়ে দেয়। সেই মহিলাটি আমাকে গাড়িতে নিয়ে বসলো। আমাদের মধ্যে একদমই নিস্তব্ধতা ছিল। আমি সেই মহিলার দিকে তাকালাম আর ভয়ে ভয়ে বললাম, আমি একদম ভেঙে পড়েছিলাম, এই কারণে আমি এই রাস্তা ধরেছিলাম। আমি ক্ষমা চাইছি, আপনি আমাকে পুলিশের হাতে তুলে দেবেন না। সেই মহিলা আমার দিকে তাকিয়ে বলল, নিশ্চিন্ত থাকো, আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেব না, বরং তুমি কি আমাদের বাড়িতে চাকরি করবে? আমি ঘাবড়ে গিয়ে তার দিকে তাকালাম। সে বলল, আমার একটা মেয়ে দরকার যে আমার বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। আমি তোমাকে ভালো বেতন আর থাকার জায়গাও দেব। আমি অবাক হয়ে তার দিকে দেখছিলাম। ভগবানও কি কখনো কারো উপরে এভাবে কৃপা করে? আমি তাকে প্রশ্ন করতে চাইতাম, নিজের ব্যাপারে কিছু বলতে চাইতাম, কিন্তু সে আমাকে কোনো সুযোগই দিল না। সে একদমই চুপচাপ নিজের গাড়ি চালাচ্ছিল। কিছু সময় পরে গাড়ি একটা বাড়ির সামনে থামলো। বাড়িটা দেখে আমি চমকে উঠলাম, কারণ বাড়িটা দেখতে খুবই সুন্দর ছিল। আমি বুঝে গেলাম যে এই মহিলা খুবই ধনী। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আমার ছেলে দুবাইয়ে থাকে, তাই এই বাংলোতে আমি একাই থাকি। এই কথাটা বলার সময় তাকে খুব উদাস লাগছিল। এটা বলে সে চুপ করে গাড়ি থেকে নেমে গেল। আমিও তার পিছন পিছন এগিয়ে গেলাম। সে আমার দিকে তাকিয়ে বলল, তোমাকে খুব বেশি কাজ করতে হবে না, ব্যাস তোমাকে আমার সেবা করতে হবে আর আমাকে খুশি রাখার চেষ্টা করতে হবে। এক মুহূর্তের জন্য আমার এরকম মনে হলো যেন এই মহিলা খুবই দুঃখী, কিন্তু আমি চুপচাপ থাকলাম। সময় কাটতে লাগলো। এখন আমি তার সমস্ত ব্যক্তিগত কাজ করতাম। তার কাপড় আয়রন করতাম, তার জন্য কাপড় বের করে দিতাম, জুতো পালিশ করে রাখতাম, তার জন্য নাস্তা বানাতাম। আমি ছাড়া এ বাড়িতে আরও কর্মচারী ছিল। এই বাড়ির 4-5 জন চাকর ছিল, আর মালকিন একজন ছিল, যাকে খুব উদাস মনে হতো, যেন অনেক দুঃখ নিজের ভিতরে লুকিয়ে রেখেছে। আমার জীবনে ধীরে ধীরে শান্তি ফিরে এসেছিল, কারণ আমি এই কাজই নিজের শ্বশুর বাড়িতে করতাম। তারা আমার সাথে জানোয়ারের মতো ব্যবহার করত, কিন্তু এই মহিলা আমার সাথে খুব ভালো ব্যবহার করত। কিছুদিন পরে শেষ পর্যন্ত তিনি আমাকে জিজ্ঞেস করলেন যে আমি কেন আত্মহত্যা করতে চেয়েছিলাম। যখন আমি নিজের সমস্ত কথা তাকে বললাম, তখন সে আমার মাথায় হাত রেখে আমার দিকে তাকিয়ে বলল, কষ্টের পরে সুখ অবশ্যই একদিন ফিরে আসে, কিন্তু যারা মৃত্যুকে বেছে নেয় তারা খুবই বোকা হয়। আমি চুপ হয়ে গেলাম, কারণ আমি এই মহিলাকে নিজের অবস্থা কিভাবে বোঝাবো। এখন এই বাড়িতে আসা আমার অনেক দিন হয়ে গেছে, আর আমি অনেক দিন থেকে একটা জিনিস লক্ষ্য করছি, যে রাতের বেলা আমি যখন নিজের ঘরে ঘুমানোর জন্য যাই, তখন আমার এরকম মনে হতো যে সিঁড়ি দিয়ে কেউ উপরে উঠে ছাদের দিকে যায়। আমার ঘর সেদিকেই ছিল, এই কারণে আমি সেই আওয়াজ শুনতে পেতাম, কিন্তু আমি মনের ভুল মনে করতাম। সেই রাতেও যখন আমার চোখ খুলল, তখন আমার মনে হলো কেউ যেন সিঁড়ি দিয়ে ছাদে উঠছে। আমি তাড়াতাড়ি করে বাইরে এলাম, কারণ আজকে আমি দেখতে চাইতাম যে রাতে এই সময় ছাদের উপরে কে যায়। যখন আমি বাইরে বেরোলাম, তখন আমি হতভম্ব হয়ে গেলাম, কেননা উপরের দিকে যে যাচ্ছিল সে আর কেউ না, বরং আমার মালকিন ছিল। আমি খুব অবাক হলাম যে মালকিন রাতে এই সময় ছাদে কেন যাচ্ছে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম রাত 3টা বাজে। অনেক সময় অবধি দোটানায় ছিলাম যে আমার উপরে যাওয়া উচিত না।
কিন্তু তারপর আমি ঠিক হবে না ভেবে ঘরে চলে এলাম। আমি এটাই ভেবে নিলাম যে কালকেও যদি এরকম অনুভব হয় তাহলে দিনের বেলা তাকে জিজ্ঞেস করব যে আপনি রাতের বেলা ছাদের উপরে কি করতে যান। কিন্তু আমি জানতাম না যে কত বড় সত্যি আমার চোখের সামনে আসতে চলেছে। পরের দিন যখন আমার এরকম অনুভব হলো তখন আমি তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে দেখলাম সেই মহিলা আবারও উপরের দিকে যাচ্ছেন। আজকে আমি মনে মনে ভাবলাম যে আমার এই মহিলার পিছনে যাওয়া উচিত। হয়তো এই মহিলা আমাদের কাছে কিছু লুকাচ্ছে আর কিছু খারাপ করছে। আমার খুব ভয় করছিল রাতের এই সময় একজন মহিলার ছাদে যাওয়া, ভয়েরই ব্যাপার। আমি খুব ধীর পায়ে তার পিছন পিছন চলতে শুরু করলাম। যখন আমি ছাদের উপরে পা রাখলাম আর সামনের দৃশ্য দেখলাম তখন আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল। আমার এরকম অনুভব হলো যেন আকাশ আমার মাথার উপরে ভেঙে পড়েছে। আমি কখনোই ভাবিনি যে এই মহিলা যাকে খুব খুশি দেখা যায় সে এতটা উদাস হতে পারে। সে আকাশের দিকে তাকিয়ে কান্না করছিল আর তার দুহাত আকাশের দিকে তুলে জোরে জোরে বলছিল, হে ভগবান, তোমার কাছে সব কিছু আছে, তুমি চাইলে সব কিছু দিতে পারো, তুমি শুধু আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও, আর কিছু চাই না। আমি কিভাবে এই কাজের লোকেদের সাথে নিজের জীবন কাটাবো? আমি টাকা পয়সা চাই না, তুমি শুধু আমার ছেলেকে আমার কাছে পাঠিয়ে দাও। তার আকুতি দেখে আমার চোখে জল চলে এসেছিল। তার কষ্টে ভরা আওয়াজ আমার হৃদয়কে চিরে দিচ্ছিল। আজকে আমার নিজের ভুলের অনুভব হচ্ছিল। যখন আমি নিজের মা বাবাকে ছেড়ে টুকাইয়ের সাথে গিয়েছিলাম তখন আমার মা বাবাও তো এরকম কান্না করছিল। আমার চোখের সামনে মায়ের স্মৃতি ঘুরছিল, যখন আমি মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়তাম আর তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিতেন। আমি ভাঙা হৃদয়ে নিচেই ফিরে এলাম, কিন্তু আমি আমার মনকে শক্ত করে নিয়েছি। আমি ভেবে নিয়েছি যে আমি এই মহিলাকে এত সেবা করব যেন ভগবান আমার উপরে খুশি হয়ে যায় আর আমার বাবা মায়ের সাথে আমার দেখা করিয়ে দেয়। আর এই জিনিসটাকে আমি সত্যি করে দেখিয়েছি। আমি হৃদয় দিয়ে সেই বৃদ্ধ মহিলার সেবা করতে শুরু করলাম, যে আমাকে আমার বিপদের সময় একলা ছাড়েনি। সে প্রতি রাতে ছাদে উঠে যেত আর জোরে জোরে কান্না করতে করতে প্রার্থনা করত যে তার ছেলে যেন ফিরে আসে। আমিও ভগবানের কাছে এটাই প্রার্থনা করেছিলাম যে সে যেন তার একমাত্র ছেলেকে ফিরে পায়। আর বলা হয় যে কেউ যখন কাউকে হৃদয় দিয়ে ডাকে তখন তাকে ফিরে আসতেই হয়। প্রায় 1 বছর পরে তার ছেলে আর নাতনি ফিরে এলো। তার ছেলে এসে জানালো যে তার স্ত্রী মারা গেছে। আমি সেই ছোট্ট বাচ্চাকেও দেখছিলাম। তাকে দেখে না জানি কেন আমার নিজের খালি কোলের অনুভব হয়েছিল। আর ওই যে বলে না, যার জন্য আপনার হৃদয় কেঁদে ওঠে ভগবান অবশ্যই সেটা আপনাকে দেয়। সেই বৃদ্ধ মহিলা আমার সেবা যত্ন সততা ভোলেননি। তিনি নিজের ছেলে ফিরে আসার পরে এক প্রকার জোর করে আমার বিয়ে তার ছেলের সাথে দিয়ে দেন। আমি হতবাক হয়ে গেছিলাম, কেননা আমি তো তার বাড়ির চাকরানি ছিলাম। তাহলে সে এরকমটা কিভাবে করতে পারে? কিন্তু সে আমার একটা কথাও শোনেনি। আমি ভয়ে ভয়ে ছিলাম, না জানি এই লোকটা কেমন হবে। কিন্তু এই লোকটা মানুষ ছিল আর তার মধ্যে মনুষ্যত্ব ছিল। না ও কখনো আমাকে মেরেছিল আর না তো বাজা হওয়ার কথা শোনাতো। যদি সে আমাকে ভালোও না বাসতো কিন্তু খুব সম্মান দিত, যেটা আমি টুকাইয়ের থেকে চাইতাম। আমি হৃদয় দিয়ে তার মা আর ছেলেকে সেবা করতে থাকলাম। আর তারপর আমি আমার অপেক্ষার ফল পেয়ে গেলাম। সময়ের চাকা ঘুরে যাচ্ছিল আর সেই বৃদ্ধ মহিলার ছেলে আমার ভালোবাসা মেনে নিয়েছিল। এরপর একদিন আমার হাজব্যান্ড আমাকে শপিং করাতে নিয়ে গেল। আর আমি যখন গাড়ি থেকে নামলাম তখন দেখলাম টুকাই সামনে আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আর তাকিয়ে থাকবেই না বা কেন? কারণ আমি মডার্ন বইয়ের মতো সেজেছিলাম আর আমার কার্ডটাও ছিল দামি। কিন্তু আমি পাত্তা না দিয়ে আমার হাজব্যান্ডের হাত ধরে সামনের দিকে এগিয়ে গেলাম। ওর অবস্থা দেখে আমার খুব আনন্দ অনুভব হয়েছিল। আজকে আমার বিয়ে প্রায় 4 বছর হয়ে গেছে আর আজ আমার একটা ছোট পরীর মতো মেয়ে আছে। আর আমি আমার পরিবারের সাথে খুব শান্তিতে জীবন কাটাচ্ছি। ধন্যবাদ বন্ধুরা।